দর্শক, অন্তর্বর্তী সরকারের সাথে সংলাপে রাজনৈতিক দলগুলোর নানা প্রস্তাবনা এসেছে, নানা ধরনের মতামত এসেছে। সেখানে কারো কাছে গুরুত্ব পেয়েছে হয়তো বা নির্বাচনের রোডম্যাপ, আবার কারো আলোচনায় গুরুত্ব পেয়েছে সংস্কার। এর সবকিছু নিয়ে আজ আমরা নিউজ আওয়ার এক্সট্রা আলোচনা করব। আমাদের আজকে নির্ধারিত বিষয় আশা প্রত্যাশার যোগফল। আশা প্রত্যাশার যোগফল নিয়ে আলোচনা করব। আমি পুরো আয়োজন জুড়ে থাকবো আপনাদের সঙ্গে বাবলি ইয়াসমিন। আমাদের এই আয়োজনটি সহযোগিতায় থাকে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। মূল আলোচনায় যাব। আমাদের পরিচয় করে দিতে চাই স্টুডিওতে যারা উপস্থিত আছেন। সম্মানিত অতিথি আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। এবং উপস্থিত আছেন মোস্তফা কামাল, ডেপুটি হেড অফ নিউজ বাংলা ভিশন এবং লেখক এবং কলামিস্ট, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। শুরুতে যেতে চাই আব্দুস সালাম, আপনার কাছে আসি। সেটি হচ্ছে, বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে যে সংলাপ হলো, আপনাদের দিয়ে যে সংলাপটি শুরু হলো, সেখানে আপনাদের দিক থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি, রোড ম্যাপের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। সেটা নিয়ে একটু জানতে চাইবো। এই আলোচনায় নির্বাচন ত্বরান্বিত হবার জন্য বা নির্বাচনের সময়টুকু জানার জন্য আপনারা চাপ প্রয়োগ করতে পারলেন কতটুকু? আপনাকে ধন্যবাদ এবং আমার সহালোচক ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকে দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। শুনেন, এখানে তো চাপ প্রয়োগের কোনো বিষয় নাই। জি, কারণ এই সরকারের আসার মধ্যে একটা মূল উদ্দেশ্যই তো একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এখন এই নির্বাচন করতে যে সমস্ত এর আগের ফ্যাসিবাদী সরকার যে সমস্ত অবস্ট্রাগলগুলো সৃষ্টি করেছে সেগুলোকে দূর করে নির্বাচনে যাওয়া। জি, এবং সেটার জন্য আমরা তো এর আগে বারবারই বলেছি যে এই সরকার যতটুকু সময় দরকার সেই সময়টুকু নিয়ে সেটুকু মানে তারা সংশোধন করে তারপরে তারা নির্বাচনে যাবে। কাজে এখানে চাপ প্রয়োগ বা অন্য কোনো কিছু বিষয় এখানে নাই। আমরা চাই দেশে গণতন্ত্রটা ফিরে আসুক, দেশের মানুষের যে মৌলিক অধিকার, মানবিক অধিকার, সেটা ফিরে আসুক, মানুষের ভোটের অধিকারটা ফিরে আসুক। পাশাপাশি আজকের বিভিন্ন সংগঠন মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করে ফেলেছে, সেই প্রতিষ্ঠানগুলো যাতে নির্বাচনের আগে যেখানে যতটুকু রিপেয়ার করা দরকার, সংস্কার করা দরকার, সেই বিষয়গুলো তার সংস্কার করুক। এবং নির্বাচন কমিশন যাতে কাজ করতে পারে, পুলিশ যাতে কাজ করতে পারে, এবং প্রশাসনের মধ্যে এখনও যারা বিগত ফ্যাসিবাদী সরকারের যারা বসে আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে রেখে একই জায়গায় রেখে বা ওই রকম দায়িত্বপূর্ণ জায়গায় রেখে যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন তারা ইচ্ছা করলেও গ্রহণযোগ্য করতে পারবে না। তো সেই কারণে সেই সমস্তগুলোকে তাদেরকে সরিয়ে যত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা যায় আমরা সেটাই বলেছি। এবং আপনারা দেখেছেন যে প্রধান আমাদের এই সরকারের যিনি প্রধান জি। ডক্টর ইউনূস সাহেব, তিনিও কিন্তু একমত হয়ে গেছেন বিএনপির সাথে যে অবশ্যই তাদেরও মূল টার্গেটটাই হলো নির্বাচন। নির্বাচন, সেটি তারা বলছেন। আপনারা মানে সময়ের ব্যাপারটি তখন আসলে চলে আসে যে এই সময়টা নিয়ে অনেকে বলছেন যে 2 বছর, 5 বছর, 3 বছর। সেটি নিয়ে কি আপনাদের কোনো মন্তব্য আছে? না, সময় নিয়ে আমরা তো বলছি যে যতটুকু যৌক্তিক সময় দরকার। এখন মনে করেন যে পুলিশটাকে ঢেলে সাজাতে হবে, প্রশাসনকে কিছু রদবদল করতে হবে, নির্বাচন কমিশন গঠন করতে হবে, এই যে তারপরে নির্বাচনে কালো টাকার প্রভাব যাতে না আসে, সেটা যেন কালো টাকার মালিক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই সমস্ত বিষয়গুলো যত দ্রুত যতটুকু সময় নেওয়া দরকার সেই সময়টুকু সরকার নেবে। এই ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি এই নেই। ব্যাপারে কোনো আপনাদের আপত্তি নেই। সেখান থেকে একটু প্রশ্ন রেখে যাই, সেটি হচ্ছে 6টি যে সংস্কার কমিশন তৈরি হয়েছে, সেটিকে পর্যাপ্ত মনে করছেন কিনা বা আরও সংস্কার কমিশন তৈরির প্রয়োজন আছে কিনা, সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনার কাছে নেব। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসি একই প্রশ্ন, যে সংলাপটি অনুষ্ঠিত হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বিএনপি, জামাত থেকে শুরু করে আরও কিছু দল এবং জোটের সাথে যেটি হলো, নানান ধরনের প্রস্তাবনা এসেছে এক একটি দল থেকে। নির্বাচনের রোডম্যাপ সংস্কারের কথা বলছিলাম। আপনার কি মনে হয় যে সকলের কিন্তু প্রত্যাশার জায়গায় একটাই, সেটা নির্বাচন কত দ্রুত অনুষ্ঠিত হবে? এই ব্যাপারে আসলে রাজনৈতিক দলগুলো কেমন চাপ প্রয়োগ করতে পারলো? জি, ধন্যবাদ আপনাকে। ছোট্ট 2-4 শব্দে আপনি চমৎকার একটা বিষয় সামনে নিয়ে এসেছেন। একদম পথে ঘাটে বাজারে প্রধান আলোচনা কিন্তু নির্বাচন। এর মধ্যে আমরা যারা নিহত হয়েছে অথবা আহত অবস্থায় কাতরাচ্ছে তাদের কথা মোটামুটি ভুলে যাচ্ছি।
অর্থাৎ আলোচনার তোড়টা নির্বাচনের দিকে বেশি। তো সেখানে এসেছে এখন সংলাপের বিষয়। সংলাপটা গত 15-16 বছর, সংলাপের অর্থ একটু ভারী। তার আগে যদি আমি বলি যে একটু আলাপ করা, শুনতে কাছাকাছি লাগে, ওইটাও ছিল না, মুখ দেখা দেখিও ছিল না। জি, বরং আলাপের নামে মাঝে মধ্যে ওরা প্রলাপ বকেছেন, মাঝে মধ্যে আবার আমরা বিলাপও দেখেছি। এগুলো শুনতে সবগুলো কাছাকাছি। তো এখন যেখানে অন্তত কথাবার্তা শুরু হয়েছে, মুখ দেখা দেখি শুরু হয়েছে, ওই ক্ষেত্রে তো আমরা সেটাকে ভালো বলতে পারি। আর মুখ দেখা দেখিতে কিন্তু একটা যোগাযোগ হয়। জি, যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই, চা বিস্কুটও নাই, হুট করে কথা শুরু করে দিলাম আমি বা যে কেউ, এতে করে খুব সুন্দর পরিষ্কার কথাও কঠিন মনে হবে। জি, সেটা উদাহরণটাই এরকম, আপনি হয়তো একজনকে বলবেন বা বলার অধিকার আছে আপনার, বললেন তুমি কি পড়ো, ও বলবে কোন ক্লাসে পড়ে, কিন্তু ও বলবে যে আমি লুঙ্গি পরি বা আমি হাফ প্যান্ট পরি। আপনি হয়তো বললেন যে এটা বলি নাই, কোথায় পড়ো এটা বলো, সে বলবে আমি কোমরে পড়ি। তারা দোষ দেওয়া যাবে না কিন্তু, কারণ আপনার তার সাথে তো কমিউনিকেশন নাই। আচ্ছা, তার ভাষা শব্দ বুঝতে আপনার অর্থাৎ দূরত্ব কঠিন হচ্ছে হবে, গুরুত্বটা কমিয়ে দেয়। কমিয়ে দেয়। সেই ক্ষেত্রে এখন যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের সাথে যে একটু কথাবার্তা হচ্ছে, সালাম ভাই যেটা রাজনৈতিক কারণে চাপ বলতে চাচ্ছেন না, চাপ হলেও তো অসুবিধা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিন্তু গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলতে গিয়ে বলেছেন যে মন খুলে সমালোচনাও করুন, জি, ত্রুটিও ধরে দিন। তো এই ক্ষেত্রে যখন আলাপ হবে, সেটা আলোচনা হোক আর সংলাপ হোক, ওর মধ্যে যদি টুকটাক বিলাপও থাকে, একটু কান্নাকাটি তো থাকবে, একটা ভালো রেজাল্ট আসবে আমরা আশা করি। তো এই কথা বলতে গিয়ে, অর্থাৎ সংলাপ বা আলাপ করতে গিয়ে, বিএনপি কিন্তু যেটা তাদের বরাবরের মতো বলছে, শুরু থেকে তারা দ্রুত একটা নির্বাচন চায়। কিন্তু সেটা নানান শব্দে এদিক সেদিক করে ফেলছে। যথাযথ সময়, যৌক্তিক সময়, যথাশীঘ্রই, এগুলোর আসলে কনস্ট্যান্ট কোনো নাই, অর্থ নাই। অর্থাৎ দ্রুত নির্বাচন চায়, এটা হলো খাঁটি বাংলা কথা। জি, তো আবার জামাতের দিক থেকে যেটা আমরা খেয়াল করেছি যে যত সময় দরকার ওইটাই যৌক্তিক সময়। যৌক্তিক তো আপেক্ষিক শব্দ, আপনার কাছে যৌক্তিক, আমার কাছে যৌক্তিক নাও হতে পারে। জি, তো ওই ক্ষেত্রে জামাতেরও আমরা যেটা এবারের সংলাপে দেখেছি, বলার চেষ্টা করেছে যে যত দ্রুত সম্ভব, অর্থাৎ একটা জায়গায় কিন্তু সবাই একমত। এর মধ্যে বিএনপি মহাসচিব কিন্তু একটা নতুন কথা বলেছেন, যেটা সংশয়ের কথা, যে আবার যেন 1-11 পরিস্থিতি না হয়, আবার যেন -2 ফর্মুলা না জি দেখতে হয়। -2 না আসে। কেন আসলো কথাটা? ওনাদের এই ভয়টা আছে। এই ভয়টা ওনারা যেহেতু একবার চুন খেয়ে মুখটা পুড়েছে, এখন দই দেখলেও একটু ভয় লাগাটা স্বাভাবিক। কারণ বেদনা যার বেশি, কান্না তারই বেশি। আমাদের কাছে হয়তো মনে হবে উনি মাঝে দিয়ে কথা এটা বললেন কেন, কিছু আলামত তো তিনি দেখছেন, আমরাও দেখছি। সংশয় ওই কারণেই। তো এই আলাপের মধ্য দিয়ে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনিও সময়ের বিষয়টা ওনার মতো করে বলেছেন। উনি বলেছেন যে আপনারা যত দ্রুত আমাকে বিদায় দিবেন আমি তত দ্রুত যেতে পারি, অর্থাৎ বাদ বাকিটা আমাদের বুঝে নেওয়ার বিষয়। তো সেখানে বুঝ জ্ঞানটা যোগ করে দিয়েছেন সেনাপ্রধান। উনি বলেছেন 18 মাস, সেটা নিয়েও তো একদম স্পষ্ট বিতর্ক করে আছে। বলে দিয়েছেন 18 মাস। অতএব এই নিয়ে সংশয়ের আর কিছু নাই। সেই 18 মাস তো শফিকুল্লাহ আলম প্রেস সচিব যিনি, তিনি কিন্তু পরের দিন বললেন যে 18 মাস সংস্কারের পর। আচ্ছা, অবশ্যই সংস্কারের পর। এখানে যদি সংস্কার আর নির্বাচন দুইটা এক করার কোনো সুযোগ নাই। আমি যদি বলি যে ভাত খেয়েছি, আপনি যদি আমারও বলেন যে সাথে কি তরকারি ছিল কিনা, অবশ্যই তরকারি ছিল। অর্থাৎ অর্থাৎ আচ্ছা, এই নিয়ে জটিলতার কিছু নেই। অবশ্যই সিদ্ধান্ত ছিল যে আগে সংস্কার পরে নির্বাচন, এটা স্পষ্ট। অর্থাৎ রাজনৈতিক দলগুলো একটা বার্তা পেয়েছে একটা সেখান থেকে। বার্তা পেয়েছে। তার উপর দুইটা সংলাপ হলো 2 দফায়। বৈঠক বলেন আর সংলাপ বলেন আর আলাপ বলেন, হয়েছে 2 দফায়। তো এর মধ্য দিয়ে তারা তাদের কথা বলেছেন। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একটু নিয়ে আসছি। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি শাহজাহান কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে। ওয়ালাইকুম সালাম। সম্মানিত অতিথি দুজনের কাছে আমার দুইটা প্রশ্ন, যে গত জুলাই আগস্টে যে বিপ্লব হইল, বিপ্লবী সরকারে আসলো, তারপরে এই যে এখন নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ, এই যে হাজার হাজার লোক হাসপাতালে কাটছেন, এদের ব্যাপারে রাজনীতিবিদরা কোনো কথা বলছেন কালকে সিএটার দিকে? আর 2 নম্বর প্রশ্ন, এই যদি নির্বাচনের অবস্থা হয় তাহলে এই পরিবর্তনের দরকার কি? মানুষ তো চায় আমূল পরিবর্তন, মাটি গসাক ছিল মারাই চলে,
এই যে বৃক্ষ, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, আরেকবার জাতীয় পার্টি, পাবলিক তো এই তিন দলকে বয়কট করছে। দেখবেন আপনার কি এটা কি উত্তর দিবেন ওনারা? আমরা কি ক্ষমতার রাজনীতির জন্য এই দেশের মানুষ সবচেয়ে দেখে একবার সবগুলা সব করা হয়েছে চোখ ডাকাত গুন্ডা বদমাইশ এখানে এই 53 বছরে আমরা আপনার প্রশ্নটি পেয়েছি, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। জনাব আব্দুল সালাম, এই প্রশ্নটি আসলে আমিও করতে যাচ্ছিলাম যে এই সংলাপের মধ্যে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের বিষয়টি গুরুত্ব পাবার মতো কিছু ছিল কিনা, বা সেটি নিয়ে আলোচনা প্রসঙ্গে এসেছিল কিনা? এটা তো রিলেটেড বিষয়, কারণ আহত আর নিহত তো বিএনপিরই বেশি। দীর্ঘ 17 বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতেছি, এবং আগস্ট মাসে যে ঘটনা ঘটলো সেখানেও আমাদের সবচেয়ে বেশি আহত, সবচেয়ে বেশি নিহত। আমরা সবচেয়ে মামলার, অর্থাৎ ওই আগস্টকে কেন্দ্র করে যতগুলো ঘটনা ঘটছে, আমি নিজেও তো ব্যক্তিগতভাবে সব মামলার আসামি, হত্যা মামলারও আসামি। তো কাজে এগুলো তো আমাদের শরীরে আছে, আমরা বয়ে বেড়াচ্ছি। কাজে এটা তো আমরা এটা অস্বীকার করার তো কোনো সুযোগ প্রায় নাই। 2 মাস হয়ে গেল, যারা আহত আছেন তারা কি পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন? আমরা তো আমাদের দল থেকে চেষ্টা করছি, আমাদের দল থেকে চেষ্টা করছি। দরকার এটা টোটাল দায়িত্ব তো সরকারের, সেখানে দল বল কোনো কিছু নাই, সরকারের কাছে। সরকার দেখবে সবাইকে, আমরাও যতটুকু পারতেছি আমরা সেটা দেখতেছি। এটি জানতে চাচ্ছিলাম যে আপনারা সরকারকে সেই বিষয় নিয়ে কথা বলছেন কিনা, বা তাদেরকে না, এটা কথা বলার তো কিছু না, এটা তো কথা বলার কিছু না। যাদের এখন মনে করেন আমি এই দেশের জন্য যুদ্ধ করছি, আমার সাথে আরেকজন মানে যুদ্ধ করতে যে শহীদ হয়েছেন, এই দেশে তো দায়িত্ব যারা শহীদ হয়েছে তাদেরকে, তাদের পরিবারকে সবকিছু করা, বা এই দেশের জন্য যারা যুদ্ধ করছে তাদেরকে সেই সম্মানটুকু দেয়া। দেখা যে যাদের রক্তের বিনিময়ে আজকের এই দেশ, বা আজকে যাদের রক্তের বিনিময়ে আজকে স্বৈরাচারকে আমরা উৎখাত করেছি, এটাকে ভুলার তো কোনো বিষয় নাই, তাদের তো প্রায়োরিটি থাকবেই। কিন্তু এখানে বিষয়টা আসবে যে এইটা বাদ দিয়ে ওইটা। শোনেন, একটা পরিবারের কথাটা খুব খারাপ লাগতে পারে। একটা পরিবারের বাবা যখন মারা যায়, সে মারা যাওয়ার পরে একটা সময় পর্যন্ত কিন্তু সেই পরিবার সেটা নিয়ে করে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে কিন্তু তার রুটিন ওয়ার্কে সে ফিরে যায়। আর যদি না যায় তাহলে তো সব পরিবারই হয়ে যাবে, স্থবির হয়ে যাবে, তাই না? তো সেই কারণে আজকে যারা ঘটছে তাদেরকেও যেমনি দেখতে হবে, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে আজকে যে দেশটা দরকার, যে গণতন্ত্রটা দরকার, সেটাও যাতে নষ্ট না হয় সেটার জন্যও কাজ করতে হবে। আজকের এই সরকার বরঞ্চ আগের সরকারের চেয়ে আরও বেশি স্পিডে কাজ করতে হবে। আগে যে স্পিডে হয়েছে, লুটতরাজ স্পিডে হয়েছে, তাই না, ছিনতাই স্পিডে হয়েছে, কিন্তু আজকের সেগুলোকে রিপেয়ার যেমনি করতে হবে, পাশাপাশি আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে। আজকে শিক্ষা ব্যবস্থা, এটার জন্য কি আমি এখন ওইটা নিয়ে বসে থাকবো, নাকি আমার শিক্ষা ব্যবস্থাকে আমি চিন্তা করব? আমার অর্থনীতি আমার ধ্বংস হয়ে গেছে, আমি কি সেটা নিয়ে বসে থাকবো, নাকি আমি ওই টাকা ফিরে আনার চেষ্টা করব? প্লাস পাশাপাশি আবার প্রতিটা দিন যাতে ভালো অতিবাহিত হতে পারে সেটার জন্য আমি চেষ্টা করব, তাই না? তা আমাকে তো এটা নিয়ে আক্ষেপ করার বা বসে থাকার কোনো সুযোগ নাই, সব কিছুই চলতে হবে, সব কিছুই পাশাপাশি। কাজেই এটা যদি আমি ঠিক রাখতে চাই, তাহলে তো আওয়ামী লীগের হাসিনার মতো কথা হয়ে যাবে যে আগে গণতন্ত্র নাকি আগে উন্নয়ন। সেটা তো কোনো কিছু নাই, সবই চলতে হবে, উন্নয়নও হবে, গণতন্ত্র থাকতে হবে। তা নাহলে দেখা যায় উন্নয়নের নামে গণতন্ত্র খেয়ে ফেলছে, আর উন্নয়ন তো হয়ই নাই। ধন্যবাদ। এর জন্য আজকের এই যে বিষয়গুলো বলছে এখানে, এটা একা বিএনপির মাথা ব্যথা না, বা বিএনপি আজকে ক্ষমতা যাওয়ার জন্য তড়িঘড়ি করতেছে কেউ যদি মনে করে, সেটা না। বিএনপি তড়িঘড়ি ক্ষমতায় যাইতে চাইলে আরও আগে অনেক কিছু করতে পারতো, এবং অনেক অফারও অ্যাকসেপ্ট করতে পারতো, কিন্তু বিএনপি সেটা চায় নাই। বা এইবার এই পরিবর্তনের পরেও হয়তো অনেকে বলছিল যে ন্যাশনাল গভর্নমেন্ট হোক, বা সব রাজনৈতিক দলকে নিয়ে গঠন হোক, কিন্তু আমরা কি বলছি? আমরা বলছি যে আন্দোলন হোক, তারপর নির্বাচন হোক, নির্বাচনের পরে আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করব। এই জন্যই বিএনপি এখানে তড়িঘড়ি করতেছে, এটাকে যদি কেউ মনে করে। আরো একজন দর্শক আপনাদের কাছে আসলে প্রশ্ন রাখতে চাই, তার প্রশ্নটি নিয়ে একটু আসতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি, আমার প্রশ্ন হলো, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য আমরা একটা
একটা সুস্থ অবাধ নির্বাচন আশা করতে পারি। কিন্তু বিগত দিনে নির্বাচন কমিশনের উপর এদেশের সাধারণ মানুষের কোনো আস্থা ছিল না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে নানা অনিয়ম দুর্নীতি নানান কিছু হয়েছে। সেক্ষেত্রে আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। সেক্ষেত্রে যদি বিলম্ব হয়, তা বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে এই বিলম্বের কারণে সেই বিষয়টাকে আপনারা কিভাবে নেবেন এবং দেরি হলে কি সমস্যা হতে পারে? গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যদি নির্বাচন কমিশন পুনরায় গঠন করে দেশে নির্বাচনের আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আপনি থাকুন আমাদের সঙ্গে, এই প্রশ্নের উত্তরটি নিব জনাব আব্দুল সালাম। হ্যাঁ, অবশ্যই। একটা হলো, এটা তো বুঝতে হবে, যদি শুধুমাত্র নির্বাচনের জন্য এই সরকারকে আমরা মনে করতাম, তাহলে তো সংবিধানে আছে 3 মাসের মধ্যে হইতে হবে। আমরা তো সেটা বলছি না। আমরা বলছি, এটা জাতীয় যেমনি স্বীকার করতেছে, আমরাও মনে করতেছি যে বিগত ফ্যাসিস্ট সরকার অনেক কিছু ধ্বংস করে গেছে, তাই কাজে সেগুলোকে রিপেয়ার করতে হলে সময় লাগবে। আমরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করতেছি। সেই সময়টা কতটুকু চায় ওনারা, যেমন আজকে সেনাবাহিনী প্রধান একটা বলছে বা ওনারা বলছে, অর্থাৎ আমরা তো কোনোটাকেই ডিনাই করি নেই। আমরা বলতেছি সেই সময়গুলো আলোচনা হতে পারে, আলোচনা করে একটা রোড ম্যাপ দেন যে আমার আর সব কিছু একেবারে সমাধান করে তারপরে নির্বাচনে যাবে, এইটাও তো সম্ভব না। কি কতটুকু তারা করতে চান, সংশোধন করতে চান, এবং পরবর্তী নির্বাচিত সরকার এসে তাদেরকে কি করতে হবে, এই টোটাল একটা রোডম্যাপ তারা দিতে পারে। যে আমরা আগে মনে করতেছি এই কাজটুকু আমাদের করা দরকার, এবং নির্বাচিত সরকার আসলে আবার এই কাজগুলো তাদের করা উচিত, অর্থাৎ ন্যাশনাল কনসেনসাস একটা দরকার। এই জন্যই তারা যে আলোচনা শুরু করেছে, এখান থেকে আলোচনা আসছে। এই আলোচনার মধ্যে দিয়েই অবশ্যই একটা ঐক্যমতে আমরা পৌঁছতে পারবো। কাজে এটা তো এত হরিড হওয়ারও কিছু নাই, হারিড হওয়ারও কিছু নাই। জনাব মোস্তফা কামাল, প্রথমে যে দর্শক ছিলেন তিনি দুজন দর্শকের কথাই খুব মনোযোগ দিয়ে শুনেছি। তারা কোন দলে আছেন বা ছিলেন ওইটা খুব মনে হয়নি। তাদেরকে একেবারেই মনে হয়েছে জনগণ বলতে যেটা বোঝায়, সাধারণ জনগণ বলতে যেটা বোঝায় সেটাই। প্রথমজন কিন্তু একদম স্পষ্ট করে কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন, আমি এই শব্দের দিকে যাচ্ছি না, কিন্তু তার মনোবেদনাটা পরিষ্কার। উনি বেশি অ্যাটেনশন দিতে চাচ্ছেন যারা নিহত হয়েছেন, আহত অবস্থায় আছেন, তাদের দিকে একটু স্পেশালি অ্যাটেনশন দেয়া, সেটা হচ্ছে ওনার মূল কথা। তো সেটা করতে গিয়ে নির্বাচন বা যে সংস্কারের কথা আমরা বলছি ওটাকে তিনি ওইভাবে আমলে নিচ্ছেন না, মূলত একদম হতাহতের ঘটনাটাকে তিনি, অর্থাৎ জনগণ আসলে স্পষ্টভাবে কিছু বিষয় জানতে চায়, যেখানে আহত দ্বিতীয়জন সংস্কারের বিষয়ে মোটামুটি তার যেই মানসিকতা প্রকাশ পেয়েছে, তিনি সংস্কারটাকে গুরুত্ব বেশি দিচ্ছেন, যে নির্বাচন একটু দেরি হলেও সমস্যা নেই। সংক্ষেপে সেটাই বোধহয় সার কথা। প্রথম জনের আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ক্ষমতার যে পালাবদলের বিষয়টি নিয়ে তিনি বলছিলেন যে আওয়ামী লীগ বিএনপি, উনি বিরক্ত। ওনার অভিজ্ঞতা দৃষ্টিতে তিনি সেটা বলেছেন। 2-3টা দলের বা সরকারের নাম উল্লেখ করেছেন, তার মানে তিনি দেখেছেন। গত 15-16 বছর তো দেখেছেনই, তার আগে আরও 2-3টা দল দেখেছেন, বিএনপি জাতীয় পার্টি সহ বলেছেন। তো এবারের আন্দোলনটার কিন্তু প্রেক্ষিত ভিন্ন, ওটা আমাদের আমলে রাখতে হবে। একটা বিপ্লব পরবর্তী সরকার, তাহলে সরকারটা বিপ্লবী সরকার কিনা, কিন্তু নেচারে বা আদতে আমরা কিন্তু বিপ্লবী সরকার দেখছি না। তিনি সবার সাথে কথা বলেই যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, আবার সংবিধানও মানছেন। তো বাস্তবে কিন্তু ওই অবস্থাটা আমাদের এখানে নাই। ব্যথা তো সর্বাঙ্গে, উনি ওষুধটা কোন জায়গা দিয়ে শুরু করবেন? তো এরপরও 6টা কমিশন যেটা হয়েছে যথেষ্ট, কাজ শুরু করা অন্তত। আর সংস্কার হচ্ছে বেসিক্যালি চলমান প্রক্রিয়া, আর সংস্কার বরাবরে রাজনীতিবিদরা যদি সদিচ্ছা থাকে তারা ভালো করতে পারেন। তারা সামাজিক বিষয়ের ফয়সালা দিতে পারেন, রাজনৈতিক পারেন, অর্থনৈতিকও পারেন। বাদ বাকি যারা আছেন তারা হয়তো বা শাসক হিসাবে ভালো, কেউ প্রশাসক হিসাবে দক্ষ, কেউ শিক্ষায় অত্যন্ত উচ্চমার্গের, কিন্তু রাষ্ট্র চালানো সেটা মূলত রাজনীতিকদের কাজ। কিন্তু ঘটনা যেখানে গোলমালটা বাজছে, যেহেতু 15-16 বছর কথা বলে অভ্যাস নাই অথবা সুযোগে ছিল না, এখন কথা বলতে গিয়ে কিছু বাড়তি কথা আসছে। তো ওই বাড়তি কথার মধ্য দিয়ে একটা সন্দেহ যাচ্ছে, যে কারণে আপনি খেয়াল করেছেন দর্শকদেরও কিন্তু কথায় প্রতিটা বাক্যে কিন্তু ওই ধরনের একটা ইঙ্গিত আছে। সাদা চোখে আমরা কিন্তু কোনো গোলমাল দেখছি না, বরং ভালো কিছুই দেখছি। বিএনপির পক্ষ থেকে বিশেষ 2জন উপদেষ্টার বিষয়ে তারা সমালোচনাও করেছেন, সেটাও আমরা ভালোভাবে দেখাই উচিত। যে অন্তত সমালোচনা মানেই তো বিরোধিতা না,
অর্থাৎ সেটাও তো একটা সংস্কার। এই যে মুখ খুলে বলতে পারছেন যে আপনার এই ত্রুটি আছে, এটাও একটা সংস্কার। অন্যান্য দল থেকেও আসছে, বরং তাদের মধ্যে এ নিয়ে একটা প্রতিযোগিতাও আছে যে প্রধান উপদেষ্টা কাকে সময় একটু বেশি দিয়েছেন। এটাও তো ভালো দিক যে অন্তত আমল দিচ্ছেন। এই আমলের দিক থেকেও তারা একটা নির্ণয় করছেন কার পজিশন কি। আর সালাম ভাই, একটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, ঠিক দ্বিমত নয়, যোগ করতে চাচ্ছি আপনার সাথে, যে যারা হতাহত হয়েছেন তাদের দেখার দায়িত্ব শুধু সরকারের না, আপনাদেরও। যেহেতু আন্দোলনে আপনারাও অন্যতম স্টেক হোল্ডার, অনেক দায়িত্ব আছে আপনাদের। তাদের আন্দোলনের একটা ফসল কিন্তু আপনাদের ঘরে যাচ্ছে বা আপনারা আকাঙ্ক্ষা করছেন। অর্থাৎ শুধু দলে যারা আহত নিহত হয়েছে তা না, দলের বাইরেও যারা সবাই, হয়েছে। হ্যাঁ। তো তাদের কিন্তু মনে রাখতে হবে, তাদের শুরুতে আকাঙ্ক্ষা কিন্তু সরকার পতন ছিল না। তাদের আন্দোলনটা শুরু হয়েছিল একটা বৈষম্য বিরোধী কথাবার্তা দিয়ে। সেখানে সরকার তাদেরকে রীতিমতো শত্রুর খাতায় নিয়ে গেছে। আর বিএনপি গত 16-17 বছর চুলায় যে আগুনটা জ্বালিয়েছে, রুটি সেকার জন্য যেই তাওয়াটা পেতেছে, সেখানে তারা একটা আগুন দিয়ে দিয়েছে, যেটা বিএনপি 16-17 বছরে পারেনি। আন্দোলন করেছে অবিরাম। সালাম ভাইয়ের বিরুদ্ধে বোধহয় অগন্তি মামলা, উনি বোধহয় সপ্তাহে 5-7 দিন কোর্টে থাকতে হয়। তো এই ছেলেরা কিন্তু 36 দিনে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। জি। তো তার মানে আবার এই নয় যে গোটা আন্দোলনটাই এই 36 দিনের ফসল। তাদের মধ্যে ইতিমধ্যে কেউ কেউ আমাদের দিক থেকেই একটা মন্ত্র দেওয়ার মতো বলতে চাচ্ছে যে বিএনপি খুব কিছু একটা করেনি, তারা শুধু ঈদের পর, ওই ঈদের পর, শীতের পর এসব ডেডলাইন দিয়েছে। তোমরা বাবারা 36 দিনে যা করার করিয়ে ফেলেছ, অতএব তোমরাই মূল শক্তি। এগুলো কিন্তু এক ধরনের চালাকি, চাতুরি, অথবা ভেজাল বাঁধানোর একটা পায়তারা বলা চলে। ঠিক ওই অবস্থায় বিএনপির দিক থেকেও আবার যে কার অবদান বেশি, কার ভূমিকা বেশি, কার লাশ বেশি পড়েছে, আমার মনে হয় ওই প্রশ্নগুলো সামনে না আনাই ভালো। কারণ বিগত সরকার শুধু বিএনপি নয়, গোটা জাতির কিন্তু শত্রুতে পরিণত হয়েছে। জনাব আব্দুল সালাম, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে আমরা যে 6টি সংস্কার কমিশনের কথা বলছি, বিশেষ করে 5টি, সেই সংস্কার কমিশনগুলো স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, তারপর 3 মাস পর তারা একটা রিপোর্ট দিবে, তার উপর আলোচনা হয়ে তারপরে হচ্ছে একটা নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে। আমি প্রথমে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে 6টি এই সংস্কার কমিশন পর্যাপ্ত মনে করছেন কিনা, এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাইব। আমি তো বারবার বলছি যে সংস্কার এটা চলমান প্রক্রিয়া। সব সংস্কারই ইন্টেরিয়াম গভর্নমেন্ট করে যাবে সেটা যদি মনে করে সেটাও ঠিক না। আবার অনেক সংস্কার আছে যেগুলো হওয়া খুবই দরকার। কাজেই তারা কি সংস্কার করতে চান, যেহেতু আলোচনা শুরু হয়েছে, আলোচনার মধ্যে দিয়ে বের হয়ে আসবে যে তারা কি কি করতে চান। এবং টাইম ফ্রেমের ব্যাপারে এটা আমি বারবার বলবো একই কথা, যে সেটাও আলোচনার মধ্যেই ঠিক হবে। সেটা এতদিন লাগবে, এতদিন পরে ওইভাবে বলে হবে না। তারা স্পেসিফিক যে আমাদের এতদিন লাগতে পারে, রাজনৈতিক দলগুলো আলোচনা করে যদি তারা কনভিন্স হয় হ্যাঁ হবে। কারণ আমি তো বললাম যে 3 মাস তো আমরা কেউ বলি নেই, এটা আলোচনা এখন পর্যন্ত সবাই আছে, যতটুকু যৌক্তিক সময় দরকার ততটুকু আমরা চাই। আর আরেকটা যেটা কামাল সাহেবের একটা পয়েন্টে যেটা আমি বলতে চাই, যেখানে বক্তব্য করার কোনো বিষয় নাই, বিষয়টা হলো যে আমি বলছি যে আজকের এই আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপির কর্মীরা নির্যাতিত, নিপীড়িত এবং আমরা সবাই এটার মধ্যে ক্ষতিগ্রস্ত। কাজে সেই প্রশ্নে আমরা তো আমাদের নেতা কর্মীদের সহ, যেমন আমাদের নেতা তারেক রহমান প্রতিটা জেলায় তিনি যাচ্ছেন, প্রতিটা জেলায় যোগাযোগ করছেন, সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করতেছেন, আমরা তো সেটা করতেছি। কাজে এটার মধ্যে আমাদের কোনো অ্যাবসেন্স সেখানে নাই। আর আরেকটা যেটা খুব মূল্যবান কথাটা আসছে, যেটা আপনাদেরকে বুঝতে হবে, যে ডক্টর ইউনূস সাহেব, যেটা আপনিও প্রথমে বলছেন, যে সেনাবাহিনী অস্থিতিশীল থেকে দেশকে রক্ষা করেছেন, এটা ইজ ট্রু, এই কথাটা মানতে হবে। যে আজকে শেখ হাসিনা সেনাবাহিনীকেও আজকে গণহত্যায় সামিল করাতে চেয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী কিন্তু তার নির্দেশে গণহত্যায় সামিল হন নাই, বরঞ্চ তিনি সেখানে সেনাবাহিনী আমরা দেখছি সেখানে বরঞ্চ সেটা ব্যারিকেড হিসাবে দাঁড়াইছে, যাতে পুলিশ যে হত্যাগুলো করতেছে এই হত্যা যাতে আরও না বাড়তে পারে। এবং সেই কারণেই আমরা দেখছি যে যতটুকু আরও তারা আশা করছিল যে ফ্যাসিস্ট সরকার আরও হাজার হাজার মেরে হইলেও তারা ক্ষমতায় থাকবে, কিন্তু তারা সেটা কন্টিনিউ করতে পারে নাই। তো কাজেই এই কারণেই সেটা সম্ভব হয়েছে। আর গত 15-17টা বছর আমাদের তো এরকম হাজার হাজার আমাদের অনেকে মারা গেছে, অনেকে গুম হয়েছে, তারপরও সেই আন্দোলনটা কিন্তু আমরা
চালিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি। কাজে এটা বলা যায় না যে এই 10 দিনেই আন্দোলন হয়ে গেছে আর বাকিগুলো কোনো আন্দোলনের পার্ট না। এটা অবশ্যই আন্দোলনের টোটাল একটা পার্ট। চূড়ান্ত কখন হবে আমরা তো বারবারই বলছি, যখন অভ্যুত্থান হবে তখন শেখ হাসিনা পালাবে, তাই হয়েছে, তো অভ্যুত্থান তো হয়েছে। তা কাজে এটা কে হইলো, আর যদি কেউ বলে যে 5 দিনে অভ্যুত্থান হয়ে গেছে, 10 দিনে অভ্যুত্থান হয়ে গেছে, সেটা যদি কেউ বলতে পারে, কিন্তু সেটা জনগণই ঠিক করবে সেটা কি আছে। আর আর আরেকটা হলো যে 6টা সংস্কারের, এটা তো আমি বললামই, যে এর বাইরেও যদি কোনো কিছু দরকার হয়, এর বাইরেও হইতে পারে যেটা আলোচনায় নাই। তবে আমরা এখন পর্যন্ত কিন্তু সরকার বলে নাই, এখন পর্যন্ত সরকার স্পেসিফিক বলে নাই যে এই সংস্কার দরকার। আমরা কিন্তু অলরেডি বলে দিছি, আমরা আগেই 31 দফার মধ্যে আমরা বলে দিছি যে এই বিষয়গুলো সংস্কার হওয়া দরকার, যেটা আমরা বলছি যে 2বারের বেশি কেউ যাতে প্রধানমন্ত্রী না হন। আমরা আরও বলছি যে প্রত্যেকটা নির্বাচন যাতে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। আমরা কিন্তু আরও বলছি যে আমরা মানে দ্বিকক্ষ বিশিষ্ট আমরা পার্লামেন্ট চাই। তো এই ধরনের আরও অনেক কিছু আছে যেটা অলরেডি আমি বলে দিচ্ছি আমরা, কিন্তু সরকার কিন্তু এখনো স্পেসিফিক বলে নাই যে এই জিনিসগুলো সংস্কার করা দরকার। ধন্যবাদ। এই কাজেই অংশে আমরা তারা একদম এখন কম ওইটা সময় পাবো। তারা বসবে, তারপরে 3 মাস দিবে, 6 মাস দিবে, এই কোনো কিছু ওইভাবে হবে না। তারা বসবে, আলোচনা করুক, প্লাস পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে, এটা করুক। অর্থাৎ এই কোনো আলোচনার অবস্থাতেই মধ্য থেকেও আপনারা চাচ্ছেন যে এই আলোচনার মধ্য থেকেও নির্বাচনের রোডম্যাপে আসতে পারে, আসতে বললামই তো, পাশাপাশি যাবে। অর্থাৎ সব কিছুর মূলেই তো হলো নির্বাচন। তারা যত কিছুই করবে তার মূলেই তো হলো একটা সুষ্ঠু নির্বাচন, তাই না? যে একটা গ্রহণযোগ্য নির্বাচন, মানুষের ভোটের অধিকারটা যেটা 15 বছর ধরে ছিনতাই হয়ে গেছিল, সেই ভোটের অধিকারটা জনগণকে ফিরিয়ে দেওয়া। ধন্যবাদ। কাজে এই নির্বাচনের যেটা প্রধান মানে আমাদের উপদেষ্টা উনি নিজেও বলছেন যে আমাদের আলটিমেট টার্গেট তো নির্বাচন। ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। আহর একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, আপনার কাছে আশা রাখি এই যে উপযুক্ত সময়, পর্যাপ্ত সময় এক একটা দলের কাছে এক এক রকম, জামায়াতের কাছে একরকম, বিএনপির কাছে একরকম এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে আরেক রকম। এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন এবং নির্বাচনী পরিবেশের কথা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে আজ এই গত দিনের আলোচনাতেও, সেখানে নির্বাচনী পরিবেশটা আসলে কারা দেবে? তো ভালো লক্ষণগুলো যদি 2-3টা অন্তত আমাকে একটু বলতে দেন। প্রথমত হচ্ছে এবার ভয় কম হচ্ছে যারা এখন ক্ষমতায় আছেন তাদের কোনো দল নাই, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যারা, তারা সামনেই কিছুদিনের মধ্যে একটা দল করবেন ওই আলামতও নেই। তো এর আগে এই ধরনের পরিবর্তনগুলোর মধ্যে আমরা একটা নাম শুনতাম, কিংস পার্টি, অর্থাৎ রাজকীয় দল, কোনো দলকে ফেভার করা। এই সরকারের মধ্যে কিন্তু এটা নেই। তো এর মধ্যেও তো কিন্তু গোলমাল বাজছে। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন কয়েকজন ছাত্রকে, তাদের পিঠে হাত বুলিয়েছেন, তাদের কাউকে বিভিন্ন সম্বোধন করেছেন। এটা কিন্তু বাকিদের বেশি একটা ভালো লাগেনি। কাউকে মাস্টারমাইন্ড বলেছেন, সাথে সাথে প্রশ্ন উঠেছে তাহলে বাদ বাকিরা কি আন্ডারমাইন্ড? প্রশ্ন উঠতে কিন্তু দেরি হচ্ছে না, কিন্তু বাস্তবতাটা কোথায়? গোটা সিলেবাসটা 15 বছর 7 মাসের। আওয়ামী লীগ যে প্র্যাকটিসটা করে গেছে আমি সেটা বলতে চাচ্ছি। আর এই সরকারের মেয়াদ এই পর্যন্ত আজকের দিন সহ 2 মাস 1 দিন। তো 15 বছরের 7 মাসের সিলেবাস 2 মাস 1 দিনের কোচিংয়ে কমপ্লিট করা সম্ভব নয়। এরপরে যদি এরকম অবস্থা বলো যে একটা না নির্বাচন একটা দিয়েই দেন, সেটা ওই যে রিলিফের পাস অথবা অটো পাস দিয়ে দিতে হবে। কিন্তু জনগণের এবার কিন্তু আকাঙ্ক্ষাটা ভিন্ন। আগে মানুষের একটা মানসিকতা ছিল যে ভোট তো দিলাম, পাইলামটা কি? এবার মানুষ ভোট দেওয়ার আগে একটু পাইতে চায়, ভোটের পর না, কিন্তু ভোটের আগেই পাইতে চায়। কার কাছে চায়? সেটা ডক্টর ইউনূস সরকারের কাছে। অর্থাৎ আলামতটা দেখতে চায়, পরিষ্কার হইতে চায় যে তিনি কি সংস্কারটা করবেন, কি বন্দোবস্তটা করবেন, আগামী দিনের জন্য কি ব্যবস্থাটা করবেন, এটা পরিষ্কার হইতে চায়। এটা লুকোচুরির বিষয় না, লক্ষণ দেখতে চায়। তো লক্ষণের মধ্যে কয়েকটা ভালো দিক তো আমি বললামে, মূলত সংস্কার বলেন, আর এটা যদি বাংলায় আরেকটা পাশাপাশি শব্দ বলেন মেরামত করা, আর যদি একদম রাস্তাঘাটের বাংলা বলেন যে ভালো হয়ে যাওয়া। তো এই ভালো হয়ে যাওয়া বা মেরামত করা বা সংশোধন হওয়া, এটা কিন্তু আমার ভিতরের বিষয়। আমি হব কিনা, আপনি আমার চাপিয়ে দিবেন, আমি হো হো করবো, বাদ বাকিটা আমার মতোই করব। উদাহরণ আপনারে বলি, পদ্ধতির বিষয়। আপনার অফিসের পাশ দিয়ে কিছু, এই পেছন দিয়ে কিছু বাস যায়, তারা যখন গুলিস্তান থেকে বা জিপিওর থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত যায়, তখন তারা আশপাশে কি বলে যে ওস্তাদ বামে প্লাস্টিক, অর্থাৎ ওই মাইক্রোবাসটাকে সে প্লাস্টিকের বেশি কিছু মনে করে না। ডাইনে যদি একটা সিএনজি থাকে, বলে যে ডাইনে একটা কটকটি,
সেটার কটকটির বেশি কিছু মনে করে না। কিন্তু যখনই জাহাঙ্গীর গেট পার হয় আর প্লাস্টিক কটকটি থাকে না, সে বড় ইমানদার হয়ে সুন্দর করে চলে। ওখানে যে তারা কেউ মারে বা ধরে বা শাস্তি দেয় তা কিন্তু না, অর্থাৎ সে বুঝে যে এখানে একটু নিয়মের বিষয় আছে, জি। এটা সৌমুটু হয়ে ভিতর থেকে। তো এখন আমাদের রাজনৈতিক দল বলেন আর বিভিন্ন শক্তিগুলো বলেন, আমাদের মধ্যে এই চেতনা আছে কিনা সংশোধনের। তো উদাহরণ বলি দুই একটা, যারা ক্ষমতার থেকে বিতাড়িত হয়েছেন তাদেরও সংস্কারের বিষয় ছিল অথবা আছে, অথবা যে একটু ভুল স্বীকার করা, তওবা করা না, কানাদেরও উঠবস করা না, ভুল স্বীকার করা প্রকাশ্যে বলাও না, অন্তত আচরণে। কিন্তু আমরা আচরণে কি দেখছি, যে আবারও চট করে চলে আসবো, তোমরা রেডি থাকো, হুট করে আমার সাথে চলে আসবা। অর্থাৎ চট করে আর হুট করে এগুলো বুঝাই যাচ্ছে যে আমার সংস্কার হওয়ার খুব একটা দরকার নাই। এবার ছোট্ট উদাহরণ দিই আপনারে, আপনি যদি মাইল 5 ধরেন, বাইতুল মোকাররম থেকে শুরু করেন, ওখানে খতিব সাহেব কী কাণ্ড করেছেন, সংস্কার ওখানে দরকার। এরপরে যদি মাইলখানেক আসেন, হারুন সাহেবের ভাতের হোটেল, এখানে ওখানে কি সাহেব আছেন এখন, এটা ডিবি অফিস বলে না, বলে যেটা হারুন সাহেবের অফিস, নামে পড়ে গেছে এটা হারুন সাহেবের অফিস। এরপরে যদি আপনি আস্তে ধীরে আগান এফডিসি পর্যন্ত আসেন, ওখানেও সংস্কার লাগবে। তো তার মানে ধরে ধরে সংস্কার করা এই সরকারের পক্ষে সম্ভব না। তো আমি যেটা বলছিলাম বোধের কথা, এবারের 5 আগস্টের পরে প্রধানমন্ত্রী পালিয়েছেন, নতুন এক ইতিহাস তৈরি হয়েছে। হুজুর পালালেন কেন মসজিদ থেকে, যার কাজ শুধু আজান দেয়া, তার পালানোর দরকারটা কি? কিন্তু উনি পালিয়েছেন। উনি মেসেজ দিয়েছেন যে বেজাল কিছু আমিও করেছি। আমরা অপ্রীতিকর ঘটনাও ঘটতে দেখেছি। ইমাম সাহেব পালালেন কেন? ওনার তো আওয়ামী লীগ বিএনপি করার কোনো দরকার নাই, ফাংশনও নাই, কিন্তু উনি ওটার মধ্যে আওয়ামী লীগ বিএনপি বের করে নিয়েছেন। খুতবার মধ্যে উনি যা করার করেছেন, কাকে হজরত বলতে হবে, কাকে দুনিয়াতেই জান্নাতি বলতে হবে, ওই কাজটা উনি করে ফেলেছেন। ধন্যবাদ। আমরা হ্যাঁ, মুনাজাতে উনি এইসব কিছু কায়কারবার করেছেন। এরকম অবস্থায় যদি আমি বিতর্গতভাবে আমি সংশোধন হওয়ার দরকার মনে না করি, আমাকে কেউ করতে পারবে না। যেটা বাইতুল মোকাররমের ক্ষতি, 30 সেকেন্ড আমি শেষ করে দেই, পারেননি। উনি কিন্তু আবার ফেরত এসেছেন, ফেরত এসে উনি মাপ চাইতে পারতেন, উনি এসে গন্ডগোল করেছেন, মারামারি করেছেন। তো পরবর্তী ওনার উপলব্ধি কি, যে আমার দিকে শত শত জুতা মেরেছে আমাকে, কিন্তু আল্লাহর রহমতে একটু আমার গায়ে পড়েনি। এই হচ্ছে ওনার বোধের বা সংস্কারের চিন্তার লেভেলটা। সেই ক্ষেত্রে আমরা কোন সিদ্ধান্তে যাব, ওইটা আমাদের একেবারে নিজের বিষয়। জনাব আব্দুল সালাম, একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলি। সংখ্যালঘু বা হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় যে উৎসবটি, সেটির আসলে আওয়াজ আমরা চারদিকেই পাচ্ছি, সেটি শুরু হতে যাচ্ছে। কিন্তু এবার আশঙ্কার জায়গাটুকু একটু বেশি বলা হচ্ছে, নিরাপত্তা বাড়তি দিতে হবে সেটি বলা হচ্ছে, এবং তাদের মধ্যে সংখ্যালঘু যারা আছেন, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তারাও এবার বেশিরভাগ বলছে যে আমরা খুব বেশি ঘুরতে যাব না, আমরা হচ্ছে খুব বেশি দূর, আমরা বরঞ্চ কি করব, নিজেদের পাহারা দিব। বা এই যে বিষয়গুলো কেন আসছে? শুন, এইগুলো নিয়ে আসলে হলো যে সব কিছু নিয়ে রাজনীতি, এটা আসলে কিন্তু অন্য কোনো সমস্যা নাই এখানে। অর্থাৎ এদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, যখনই রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তখন কিন্তু এই প্রশ্নগুলো আসে। আমাদের এই বাংলাদেশে আমাদের মধ্যে একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমাদের মধ্যে থেকে একটা সম্প্রীতি সবসময় ছিল, আগেও ছিল, এখনও আছে। আপনি সীমান্তের ওই পারে যান, সেখানে দেখেন যে কিভাবে আছে, সেখানে কি ব্যবহার করা হচ্ছে মুসলমানদের সাথে। কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা নাই। কিন্তু এখানে যতটুকু এগুলোর ইন্টেনশনালি এগুলো সৃষ্টি করা হয়, কাজে এটা থেকে দূরে থাকা উচিত। আর একটা যেটা কামাল ভাই যেটা বললেন, আমি বলি যে হ্যাঁ, এত কিছু ধরে ধরে আসলে সংস্কার না। আপনি সংস্কার মানেটা কি আমি তো বুঝি না। সিম্পলি আপনি আইনের শাসনটা কায়েম করেন, জবাবদিহিতাতে আনেন, তাহলে প্রবলেম সলভ। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, আইনের প্রয়োগ নাই। আগে ছিল কি, মনে করেন প্রধানমন্ত্রী উনি একটা ওথ নিছে, উনি নিজেই ওথ মানে নাই। তো কাজেই সেইখানে হয়েছে প্রবলেম। যেন বললো না যে আজকে ফার্ম গেটের জায়গায় একরকম, ক্যান্টনমেন্টে ঢুকলে একরকম, অথবা ওখানে আইনের প্রয়োগ আছে কিন্তু এখানে আইনের প্রয়োগ নাই। তো এই জন্যই সেটাকে যদি আমি কনফার্ম করতে পারি তাহলে আমার প্রবলেম সলভ হবে। কাজে সেটা কিভাবে, সেটাকে চাইলে এখনই করা সম্ভব, আপনার কাছে কি মনে হয়? শোনেন, কথা হলো, এটা তো বললামই, যতটুকু আমি যদি আইনের যদি আমি প্রয়োগ করি তাহলে হবে না কেন? অর্থাৎ আইনের মধ্যে, আইনের আওতায় আমি আনি সবাইকে, আনতে পারবো না কেন? যে আইন ভাঙবে, যে আইন মানবে না, তাকে আমি আইনের আওতায় নিয়ে আসবো, তাহলেই তো হয়। অর্থাৎ বিশেষ গুরুত্ব কি সেভাবে দেওয়া হচ্ছে না? আসলে জনগণের এটি সব থেকে বেশি প্রয়োজন এখন, যদিও আরো বেশ কিছু বিষয় ছিল কিন্তু আলোচনার জন্য সময় একেবারে শেষ। আমি আরো ক্লিয়ার করে দিতে চাই, যখন হারুন সাহেব ভাতের হোটেল খুলতে পারলো কিভাবে? অর্থাৎ সরকার অ্যালাউ করছে, আইনে নাই,
কিন্তু সে বেআইনি কাজ করছে, তাকে আইনের আওতায় নেওয়া হয় নাই। অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী বলি, আজকে পুলিশ কমিশনার বলি, আজকে এমপি বলি, বা একটা সাধারণ হকার বলি, একটা হকাররা আপনি উচ্ছেদ করতে পারবেন, আর একটা মন্ত্রী যদি ট্রাফিক রুল ব্রেক করে তাহলে তারে কেন আপনি আইনে আওতায় আনতে পারবেন? শেষ মুহূর্তে চলে এসেছি। জনাব আব্দুল সালাম, জনাব মুস্তফা কামাল, অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবার আপনাদের আমন্ত্রণ জানাতে পারবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা নিউজ আর স্টার সঙ্গে ছিলেন, এটি নিউজের সঙ্গে থাকুন, নিউজ আর স্টার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।